গত 8 তারিখ একটি বেসরকারি সংস্থার অফিসে কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালাকে কেন্দ্র করে ইডির রেড চলাকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অনন্য নজির স্থাপন করলেন, যে সরকারি কাজে বাধাদানের হস্তক্ষেপ, সরকারি আধিকারিকদের ওপরে ঝাঁপিয়ে পড়া, তাও রাজ্য পুলিশের উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে ফাইল ছিনিয়ে নেওয়া এবং সরকারি কর্মচারীদের হাত থেকে সেই দুর্নীতিকে আড়াল করার ফাইল বহন করিয়ে তার একটি নির্দিষ্ট গাড়িতে রেখে দেওয়া। সারা দেশ জুড়ে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আচরণ, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা, নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা, তার মন্ত্রিসভার বিভিন্ন সদস্যের বিভিন্ন উক্তিকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরে আলোচনা শুরু হয়ে গেছে। সারা বাংলার কার্যত মুখ পুড়েছে, হাস্যাস্পদ হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে। তখন তার থেকে বিতর্কের অভিমুখ কিছুটা ঘুরিয়ে দেবার জন্য তারা আক্রমণ করলেন গতকাল রাত্রিবেলা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নির্বাচনের ফলাফল এবং সেদিন থেকে কখনো লোডশেডিং এর জয় বলে তৃণমূল কংগ্রেসের জনমনে একটি প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা, তার পরবর্তীকালে আবার লোকসভা নির্বাচনে সেই একই বিধানসভা সেগমেন্টে বিজেপি লেড, আজকে তৃণমূল কার্যত এগুলো মেনে নিতে পারেনি। তাই যেদিন থেকে বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন তার উপরে আক্রমণ হয়েছে, তার পরিবারের উপরে আক্রমণ হয়েছে, জীবন সায়ান্নে বা রাজনৈতিক জীবন সায়ান্নে দাঁড়ানো একজন মানুষ শিশির অধিকারী, যিনি না থাকলে হয়তো ওই নন্দীগ্রাম আন্দোলন বা গোটা মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস সিপিআইএম এর বিরুদ্ধে সেদিন সেই লড়াই দিতে পারত না, এবং তার পুত্র অবশ্যই শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের আন্দোলন যে পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, তাদের সহযোগিতায়, তাদের বদান্যতায় যে আন্দোলন তৈরি হয়েছিল সেদিন, তাই ব্যক্তিগতভাবে তার উপরে আক্রমণ চলেছে ধারাবাহিকভাবে, তার পরিবারের উপরে এবং তার উপরে। কখনো মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা, কখনো পুরনো খুনের মামলা টেনে আনা, কখনো কদর্য ভাষায় আক্রমণ করা, কখনো তার বাড়ির সামনে মাইক লাগিয়ে সেখান থেকে সরাসরি তাকে চ্যালেঞ্জ জানানো, আবার বিভিন্ন সময় তাকে দেখে কদর্য স্লোগান ছুড়ে দেওয়া। নির্বাচনে যখন আমাদের বিরোধী দলনেতা তার সার্টিফিকেট আনতে যাচ্ছেন, তার গাড়ির ওপরে পাথর বৃষ্টি, দিনের পর দিন তার সমস্ত মিটিং মিছিলের ওপরে নিষেধাজ্ঞা জারি করা, 104 বার বিরোধী দলনেতাকে হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে যে বিরোধী দলনেতার অবস্থানে থেকেও একটা সাধারণ র্যালি পারমিশন পাওয়ার জন্য। এবং গতকাল রাত্রে যা দেখা গেল তা নজিরবিহীন। এর আগেও কুচবিহারের মগরাহাটে একটি ঘটনা ঘটল, সেখানে আমাদের দলের প্রাক্তন সাংসদ নিশীথ অধিকারী, বিজেপি নেতা, আমাদের এই মুহূর্তে রাজ্যের সহ সভাপতি নিশীথ অধিকারী তার সঙ্গে গাড়িতে ছিলেন। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামাণিক আজকে তাদের যেভাবে আক্রমণ করা হয়েছিল সেদিন কুচবিহারে, পেট্রোল ছেটানো হচ্ছে গাড়ির ওপরে, গাড়ি থেকে তারা বেরোতে পারছেন না, সম্পূর্ণভাবে গাড়িকে বন্ধ করে রাখা হয়েছে। এই জীবন্ত পুড়িয়ে মারার প্রচেষ্টা তা কিন্তু অব্যাহত আছে। গতকাল চন্দ্রকোনার আউটপোস্টে, পুলিশ আউটপোস্টে বসে তিনি সেই অভিযোগ দায়ের করেছেন
যে কিভাবে বিনা প্ররোচনায় রাত্রে বাড়ি ফেরার সময় পুরুলিয়া থেকে তার উপরে আক্রমণ করা হলো, বিজেপি কর্মীরা সেখানে আক্রান্ত হলেন, তার সম্পর্কে মিথ্যাচার চলল যে সিআইএসএফ বহিরাগত। বিরোধী দলনেতা আক্রান্ত হচ্ছেন, বলা হচ্ছেন যে বিরোধী দলনেতার সঙ্গে যে সিআইএসএফ আছে সেই সিআইএসএফ বহিরাগত। তার মানে যারা জম্মু কাশ্মীর সীমান্তে আজকে ভারত রক্ষার কাজে নিয়োজিত আছেন, যারা -30°C বিভিন্ন সময় ডিউটি করছেন, সিয়াচিন বর্ডারে যারা কর্মরত, আমাদের সেনাবাহিনী আছে, এসএসবি আছে, কিংবা কোন সীমান্তে বিএসএফ আছে, তারা বহিরাগত। আজকে তৃণমূলের পক্ষ থেকে কাল এই বিবৃতি ভেসে এসেছে। অর্থাৎ এরা একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করছে নাকি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যে বসছে, এটাই এখন ভারতবর্ষের মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা যারা পশ্চিমবঙ্গে আছি, আমরা যারা পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল করি, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষ, অধ্যাপক থেকে শুরু করে চা বিক্রেতা, তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের আচরণ সম্পর্কে অবহিত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে তৃণমূলের সামান্যতম কোনো পরিবর্তন নেই। আজকে মুখ্যমন্ত্রী যেভাবে একটি বেসরকারি সংস্থাকে, বেসরকারি অফিসের কর্ণধারকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়লেন তার সম্পূর্ণ প্রশাসনিক ক্ষমতা নিয়ে, তার প্রশাসনিক উচ্চতা নিয়ে এবং তার সরকারি ব্যবস্থাপনায়, আজকে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে, সবটাই পূর্ব পরিকল্পিত। 8 তারিখ সকাল ইডির অভিযান কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাক প্রধান প্রতীক জৈনের বাড়ি, মানে হিসাব মতো একজন বহিরাগতর বাড়ি। আমরা প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি, এটা বিজেপির অবস্থান। কিন্তু পদবি যদি বাঙালি পদবি না হয় তাহলে সে বহিরাগত। ঠিক যেভাবে বাংলাদেশে হিন্দুর পদবি হলে তার কপালে লেখা আছে হয় গুলি, না হলে তার পরিবারের মহিলাদের উপরে বলাৎকার। ঠিক একই ধরনের ন্যারেটিভ এখানে তৈরি হয়েছে। আমার সেই হিসাবে মানে তৃণমূলের ভাষায় বহিরাগত। তাই বহিরাগতর বাড়িতে এবং বহিরাগতর অফিসে তল্লাশি চলেছে। দুপুর 12:45 মমতা বন্দ্যোপাধ্যায় কুরুচিকর আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নির্বাচন চলাকালীন উদ্দেশ্য প্রণোদিতভাবে ইডিকে বিবৃতি করা বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য। এই যে প্রতিহিংসার তত্ত্ব আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গের মানুষ জানে যে তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ। 2 তারিখেই মানে দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে দিলেন, প্রতিবাদ মিছিলের ঘোষণা। 9 তারিখ 4:30 মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিলেন। আবার 9 তারিখ সন্ধ্যাবেলা 7:30 বিরুদ্ধে ইডির বিরুদ্ধে ভাষণ দিলেন, বললেন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। দিল্লিতে ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, তাদের যারা জনপ্রতিনিধি, তারাও বিক্ষোভ দেখালেন। গণতান্ত্রিক দেশে এ ধরনের বিক্ষোভ দেখানো যেতে পারে, কিন্তু কোথায় বিক্ষোভ দেখাচ্ছেন, কেন বিক্ষোভ দেখাচ্ছেন? পশ্চিমবঙ্গের মানুষ তো রাজনৈতিকভাবে অচেতন নন, পশ্চিমবঙ্গের মানুষ তো মূর্খ নয়। আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হল এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হল, আজকে সেই হতাশা থেকে, সেই পরাজয়ের আতঙ্ক থেকে একদিকে যেমন আক্রমণ চলেছে সারা রাজ্যব্যাপী, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন। কিন্তু যেভাবে শুনানির দিন হাইকোর্টের মধ্যে
আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন। কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।